গল্প কুটিরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুনব আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প। গল্পের নাম স্বপ্নভঙ্গ। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। এদিকে শুভঙ্করের আসবার কথা নয়। এটা অনুপমের শোবার ঘরের পেছনের বারান্দা। এই বাড়িতে এই 7-8 মাস অবস্থানকালের মধ্যে কবে যেন একটা সন্ধ্যায় একবার মাত্র এ বারান্দায় বসেছিল শুভঙ্কর অনুপমেরই আহ্বানে। এই অল্প পরিসর বারান্দাটুকুতে দুখানা চেয়ার এনে পেতে বসবার ঠাঁই হয় না। সরু একটু মাদুর বিছিয়ে বসে ডাক হাঁক করেছিল অনুপমী। এই এখানে অন্ধকারে এসে বস না, একটু দিব্যি হাওয়া দিচ্ছে, সবসময় চোখে আলো ভালো লাগে না। হ্যাঁ, সেই একদিনই। আর আজ শুভঙ্কর এদিকে এসেছিল আলো দেখেই। আলো আর কি, মানে রোদ্দুর। পুবের এই বারান্দাটায় রোদ আসে ভোর থেকে, আলোয় ভরে যায়। সিল্কের শার্টটা সাবান কেচে তাড়াতাড়ি শুকিয়ে নেবার তালে এদিক ওদিক তাকাতে তাকাতে মনে পড়ে গেল শুভঙ্করের এই বারান্দাটার রোদ এসেছে। হ্যাঁ, সত্যিই রোদে আলোয় যেন ঝকঝক করছিল জায়গাটা। দুটো ক্লিপ দিয়ে এঁটে জামাটাকে মেলতে গিয়ে হঠাৎ আঙুলগুলো যেন অবশ হয়ে গেল শুভঙ্করের। ইলেকট্রিক শক পেল নাকি শুভঙ্কর? না, এটা কি ইলেকট্রিকের শক না হলেও শকটা আলোরই বলা যায়, জ্ঞানের আলোর। মানুষ যতই বাস্তব বুদ্ধি সম্পন্ন হোক, তবু সবসময় দিব্যজ্ঞান লাভের উপযুক্ত পরিস্থিতি থাকে না, তাই শকটা তো লেগেই যায়। আড়ষ্ট হয়ে দাঁড়িয়েই রইল শুভঙ্কর। অথচ কণ্ঠস্বরটা আর কারুর ভেবে মোহমুক্তির হাত থেকে রক্ষা পাবার উপায়ও নেই, কারণ বাড়িতে আর দ্বিতীয় কোনো মেয়ে মানুষ নেই। সুনন্দার সম্পর্কে মেয়ে মানুষ শব্দটা ইতিপূর্বে মনে মনেও কি ভাবতে পেরেছে শুভঙ্কর? কিন্তু ঠিক এই মুহূর্তে ওই একটা শব্দই তার চিন্তার উপকরণ হয়ে এলো। বাড়িতে তো আর কোনো মেয়ে মানুষ নেই, কিন্তু থাকলেই কি সে যেই হোক অনুপমের সঙ্গে এই এক সুরেই কি কথা কইত? ঝংকার দিয়ে বিরক্তির চরম প্রকাশ করে বলে উঠত, তাহলে তুমি কি বলতে চাও? চিরকাল তোমার বন্ধুর রাঁধুনিগিরি আমি করি, তাই না? কেমন? অনুপমের গলার স্বর আস্তে। আলাদা করে তো আর তার জন্য কিছু করতে হচ্ছে না তোমাকে। রান্না তো করতেই হবে, না হয় দুজনের জায়গায় 3 জন। সুনন্দার কণ্ঠস্বর, বাজে কথা রাখো, বাইরের একজনই 5 জন, তাছাড়া কেনই বা? ওর টাকা আছে, ভালো হোটেলে গিয়ে থাকুক না, আমার ঘাড়ে কেন? শুভঙ্করের উচিত হচ্ছে না স্বামী স্ত্রীর নিশ্চিন্ত আলাপে আড়ি পাতা। দ্রুত সরে যাওয়াই উচিত শুভঙ্করের। কিন্তু নড়তে না পারলে? হাত আর পা অবশ হয়ে গেল। দিব্যজ্ঞানের আলোয় হাত পা অসাড় হয়ে গেছে শুভঙ্করের, শুধু মনটা যেন অসীম শূন্যে হাতড়াচ্ছে। সব মিথ্যে, সব মিথ্যে। সত্য আর রুক্ষ কঠোর নির্মম বাস্তব। সত্য শুধু ঝুনো সংসারীদের নির্লজ্জ ফতেয়া, যারা বলে গেছে নারী ছলনাময়ী, বলে গেছে নারী অমৃতে গরল। সুনন্দার ফুলের মতন ফুটে ওঠা হাসি দেখেছে শুভঙ্কর, দেখেছে তার আলো জ্বলা উজ্জ্বল দৃষ্টি, দেখেছে শুভঙ্করের প্রতি তার সদা সতর্ক দৃষ্টি, তার সুবিধা বিধানের জন্য আপ্রাণ চেষ্টা। সে সমস্তই কি ভুয়ো? শুভঙ্কর একটু তৃপ্তি করে খেলে সুনন্দার মুখে যে পরিতৃপ্তির কোমল লাবণ্য ফুটে উঠতে দেখেছে শুভঙ্কর, সেটা বিরক্তি চাপবার আবরণ মাত্র। শুভঙ্কর তাকে দিয়ে রাঁধুনিগিরি করিয়ে নিচ্ছে। এই বিষাক্ত বিরক্তি গোপন করে ব্যগ্র হয় সুনন্দা শুভঙ্করকে একটু বেশি মাত্রায় খাওয়াতে পারার জন্য। সত্যি তাহলে সমগ্র পৃথিবী জুড়ে নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। এ কি শুধুই নাগিনীরা? পুরুষও কি আর কম বিষাক্ত হতে পারে? না, ওরা অবশ্য টের পাচ্ছে না যে শুভঙ্কর এখানে বিদ্যুৎ আহতের মতন দাঁড়িয়ে আছে। ওরা নিশ্চিন্তেই আছে, তবু বলছে তো কথাগুলো।
মুখ দিয়ে বার তো করছে। অনুপমের গলা চড়া নয়, তবু সেই মৃদু চাপা স্বরটাই বাজির শব্দের মতো লাগলো শুভঙ্করের। যখন শুভঙ্কর বলল, আহা, আরে একটা দিকের প্রতি একবার চোখ বুঝছো কেন? খাই খরচা বলে মাস মাস যে টাকাটা গুনে দেয় শুভ, সেটা কি ওর ওই পাখির আহারের সবটুকুই খরচ হয়? বাড়তি একটা মিষ্টি পর্যন্ত খেতে চায় না। বলতে গেলে সবটাই তো তোমার আঁচলে। হে ভগবান, পৃথিবী কেন দ্বিধা হন না? কোটি কল্পকালের মধ্যে একবার মাত্র একটি সন্তানের লজ্জাভার বহন করেই মাতা বসুমতী নামটি কায়েম দখল করে রেখেছেন কেন পৃথিবী? অনন্তকাল ধরে আরও কত কত লজ্জা স্তূপীকৃত হচ্ছে তার মাটিতে। সেগুলো তবে কোথায় চাপা পড়বে যদি আর কোনো দিন দ্বিধাই না হন? না, পৃথিবী আর দ্বিধা হন না। শুধু মানুষই শতধা বিদীর্ণ হয়ে যায় মানুষের নগ্ন নির্লজ্জতায়। কিন্তু সে তো শুধু ভিতরে ভিতরে। নইলে অনুপমের ওই কথার পর সুনন্দা যখন এক চিলতে হেসে উঠে আপোষের সুরে বলে, আহা, তাতেই যেন একেবারে বর্তে যাচ্ছি আমি। কে চায় তোমার টাকা? তখনও তো আস্তই রইল শুভঙ্কর। অনুপম এবার উত্তর দেয়, আরে বাবা, টাকা সবাই চায়, স্বয়ং ভগবানও চান, নইলে আর কি লক্ষ্মীটিকে একেবারে বক্ষ কোটরে রেখে দিয়েছেন? টাকার প্রতীক বলেই রেখেছেন। কৃত্রিম কোপ প্রকাশ করেছে সুনন্দা। সে বলে, আচ্ছা, খুব গবেষণা দেখানো হয়েছে, এবার থামো। না জানি সুনন্দার মুখটা এখন কেমন লাগছে। কোনো রকম ঘরে চলে এসে ঝুপ করে বিছানায় বসে পড়ে শুভঙ্কর। ক্রমাগত ভাবতে চেষ্টা করতে থাকে সুনন্দার সেই লাবণ্যে ভরা আলো ভরা মুখটা কেমন দেখালো সেই নিরাভরণ বিরক্তি প্রকাশের সময়, আর কেমনই বা দেখালো ঝুনো সংসারের লাভ লোকসান খতিয়ে আফসোসের মুহূর্তে। আর ওই কৃত্রিম কোপ প্রকাশের কালে কত কুৎসিত, কত অসুন্দর, কত নোংরা। ভেবে উঠতে পারল না শুভঙ্কর। শুধু সুনন্দাকেই নয়, অনুপমকেও ভেবে আয়ত্ত করতে পারল না। অনুপমের অপরিসীম বন্ধুবাৎসল্যের মূল চেহারাটাই তাহলে এই শুভঙ্করের টাকা থাকতেও কষ্ট করে মামাতো দাদাদের বাড়ি পড়ে আছে বলে বহু বিদ আক্ষেপ করে তাকে প্রায় জোর করে নিজের বাড়িতে টেনে এনেছে তাহলে অনুপম। শুভঙ্করের দেয়া খাই খরচটা সমস্ত সুনন্দার আঁচলে তুলতে পারবে এই আশায়। বন্ধুর যে ভালোবাসায় মুগ্ধ হয়েছিল শুভঙ্কর, যে মমতার পরিচয় হয়েছে বিগলিত, তার সমস্তটাই তাহলে মিথ্যে, একটা অভিনয়। মানুষ কথাটার অর্থ কী তবে? বারে বারে মনের মধ্যে ধ্বনিত হতে থাকে, না, আর নয়, আর নয় এখানে। মনে মনে বলে, হে ছদ্মবেশী বন্ধু বিদায়, হে ছলনাময়ী বিদায়। তবু এদের কাছে শুভঙ্কর কৃতজ্ঞ বৈকি। এরা শুভঙ্করকে পৃথিবীতে চলার পথে জ্ঞান দিয়েছে, বুঝিয়ে দিয়েছে জগতে সত্য বস্তু বলে কিছুই নেই। কিন্তু এত বড় মোহমুক্তির মধ্যেই বিদায় মন্ত্র পাঠ করতে বুকটা এমন টনটনি ওঠে কেন? হঠাৎ করে একটি পরিচিত কণ্ঠস্বর, কি হে বন্ধু, সকালবেলায় তোমার কি এত সাবান কাচার দরকার পড়ল হে? সেই পরিচিত হাস্যবদনে অনুপম ঘরে ঢুকল। বেশ একটু কপট রাগত মুখে বলল, তুমি জামা কাপড় কাচতে গেলে কেন? চাকরটাকেই তো দিতে পারতে। শুভঙ্কর অবাক হয়ে তাকালো বন্ধুর এই নির্মল পরিচ্ছন্ন হাসিভরা মুখের দিকে। এ নির্মল কৃত্রিম, এই পরিচ্ছন্নতার নিচে জমানো আছে একটা নোংরামি। বন্ধুর টাকাটা বাক্সে তুলতে পারছে বলে এই আনন্দে মুখে এমন ঔজ্জ্বল্য। কিন্তু অবাক হয়ে তো আর অনেকক্ষণ তাকিয়ে থাকা যায় না। তাই শুভঙ্কর নিজেকে একটু সামলিয়ে নিয়ে বলে, নিজের ভার নিজে বহন করাই তো ভালো, তাই নয় কি? এই যে নিজের দায়টি তোমাদের ওপর চাপিয়ে রেখে নিশ্চিন্ত হয়ে বসে আছি, এটাই কি আমার উচিত? একটু কি চমকালো অনুপম? সে জিজ্ঞাসা করল, তার মানে কি? শুভঙ্কর বলল, মানে আর কি, অনেক দিন তো ভোগালাম ভায়া তোমাদের, এবার সস্তানে প্রস্থান করছি।
অনুপম অবাক হওয়ার ভান করে বলল, তোমার সস্তান? তোমার সেই মামাতো দাদাদের বাড়ি? বিস্ময় প্রকাশ না করে উপায় কি অনুপমের? মামাতো দাদাদের বাড়িতে শুভঙ্কর যে কী যন্ত্রণায় ছিল তা তো অনুপমের অবিদিত নেই। শুভঙ্কর মৃদু হেসে বলে, ক্ষতি কি তাতে? যে কোনো কোথাও থাকলেই হলো। অনুপম মৃদু কণ্ঠে বলে, তবে তাই যদি, তবে এখানটাই বা কণ্টক সজ্জা হচ্ছে কেন তোমার জন্য? শুভঙ্কর অনুপমের দিকে তাকিয়ে হেসে বলে, কণ্টক সজ্জা কেন বাবা, রাজসজ্জাই বটে। তবে সেটাও 12 মাস হজম করা তো শক্ত। হয়তো শেষ পর্যন্ত মামার বাড়িতেও না হয় কোনো মেষ বাড়িতেই অবস্থান করব। অনুপম সহসা হাসি থামিয়ে গম্ভীর হয়ে গিয়ে ব্যগ্র ব্যাকুলতায় বলে ওঠে, শুভ, আমাকে সত্যি একটা কথা বলবি? হেসে ওঠে শুভঙ্কর। সে বলে, সত্যি বলে যদি জগতে কিছু থাকে। অনুপম তাকে বলে, হেয়ালি রাখ, বল সত্যি করে। সুনন্দা কি তোর মনে আঘাত লাগার মতন কিছু বলেছে? এক এক সময় তো ওর মাথায় ভূত চাপে কিনা? বল ভাই, ও কিছু কি তোকে বলেছে? শুভঙ্কর মৃদু হেসে বলে, কি আশ্চর্য, আমাকে আবার কি বলবেন তিনি? কিচ্ছু না। অনুপম শুভঙ্করকে জিজ্ঞাসা করে, তবে তুই এই সব চলে যাওয়াটা ওর কথা কেন তুলছিস? শুভঙ্কর হেসে বলে, এই দেখ, চিরকাল কি তোর বাড়িতে থাকবো নাকি? শুভঙ্কর ব্যঙ্গ হাসি হাসে। সে মনে মনে বলে, থাকলে অবশ্য তোমার একটু সুবিধা হয়, তাই তোমার এত অকিঞ্চন। কিন্তু না, আর না। অনুপম মাথা নিচু করে কি যেন ভাবে, তারপর সে বলে, যাক ভাই, আমি বুঝতে পেরেছি সুনন্দাই কোনো সময় কিছু একটা বলে বসেছে। কিন্তু তুই শুভ সেটাই ধরে আমাকে ত্যাগ করবি? শুভঙ্কর বলে তাকে, কি মুশকিল, এতে আবার ত্যাগের কি হচ্ছে? আর আমি তোমার কাছে থাকলেই বা তোমার কী লাভ? অনুপম মাথা তুলে বলে, কী লাভ সে কথা মুখে স্পষ্ট করে বলতে গেলেই তো জলো আর নাটুকে। তুই কি কিছুই বুঝিস নে ভাই, তোর কথা আমরা কত চিন্তা করি। শুভঙ্কর হেসে বলে ওঠে, কি জানি ভাই, আমার বোধ শক্তিটা বুঝি একটু কম। অনুপম উঠে দাঁড়িয়ে বলে, বুঝতে পারছি, আজ তোর কোনো কারণে মন ভালো নেই, কিন্তু চট করে কোনো সিদ্ধান্তে যাস নে, এটা আমার অনুরোধ। শুভঙ্কর আর একবার বন্ধুর মুখের দিকে তাকায়। আশ্চর্য, কিছুতেই যেন কোনো মালিন্য ধরা পড়ছে না অনুপমের মুখে। অনুপম যে এমন পাকা অভিনেতা এই কথা তো কোনোদিন বোঝেনি শুভঙ্কর। ওই শঙ্কিত দৃষ্টি, ওই আবেগপূর্ণ গাঢ় কণ্ঠস্বর, ওই পবিত্র মুখচ্ছবি, সবটাই কি শুধু অভিনয়? আর্থিক ক্ষতির আশঙ্কাতেই কি এত ব্যাকুলতা অনুপমের? শুভঙ্কর কি প্রশ্ন করবে? সে কি অনুপমকে মুখের ওপর বলবে, আমার দেয়া টাকা জমাতে পারার জন্যই কি তোমার এত আকুলতা? না, মুখে বলা যায় না, কিন্তু মনে মনে আর বলা যাচ্ছে না কেন? অনুপমের ব্যথিত মুখটার সঙ্গে সেই কথাগুলো মিলতে পারা যাচ্ছে না তো। হঠাৎই স্তব্ধতার ওপর আছড়ে এসে পড়ল বসন্ত বাতাস। ঘরে ঢুকল সুনন্দা দু বন্ধুর সকালের খাবার হাতে নিয়ে। সেই লাবণ্য ভরা মুখে হাসি ছড়িয়ে জিজ্ঞাসা করল, কি হলো, দুজনে দুটো পেচক অবতার হয়ে বসে আছো কেন? হরিনাম করছো নাকি মনে মনে? অনুপম একবার হাঁ করে সুনন্দার মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর মনে মনে হাসে। ঠিক চালটি দেয়া হয়েছিল। শুভঙ্করের দেয়া টাকার অঙ্কটা নতুন করে মনে পড়িয়ে দেয়াতেই রাগ ঝাল সব ঠান্ডা হয়ে গেছে সুনন্দার। মেয়ে মানুষ তো, সার বোঝে সংসারের। সংসারে 2 পয়সা এলে কি, সংসারের কিছু সাশ্রয় হলেই এরা গোলে একেবারে গঙ্গা জল। কিন্তু শুভঙ্করকে যদি কিছু বলেই থাকবে সুনন্দা, এত সপ্রতিভ তাহলে হচ্ছে কি করে? অবশ্যই এমন সপ্রতিভ বরাবরই। অনুপমই বরং তা দেখে দেখে মাঝে মাঝে অবাক হয়। কিন্তু শুভঙ্করের ওপর এত রাগ বিরক্তি তো কম নয় ওর। কি করে চাপে এতটা? সকালবেলা কি রাগারাগিই না করল। ভাগ্যিস সেটা শুভঙ্করের কানে আসেনি। ভাগ্যিস বাইরের দিকের এই ঘর বাড়ি থেকে অনেকটা দূরে। অথচ আশ্চর্য,
খাটতেও তো কখনো নারাজ নয় সুনন্দা, চিরকালই তো খাটতে ভালোবাসে। আর শুভঙ্করের জন্য কতটাই বা বাড়তি খাটুনি। তা তো নয়, আসল কথা কেউ যে ওদের কাছে থেকে সুযোগ নিচ্ছে সেটাই ওর পছন্দ নয়। যাক, জোকের মুখে নুন পড়েছে। টাকার অঙ্কটা মনে মনে করেই এতটা উদ্ভাসিত হয়ে উঠেছে সুনন্দা। রাঁধুনিকের এই খাটুনি আর গায়ে লাগছে না। কিন্তু মনে একটা আক্ষেপ এলো অনুপমের, কিছুটা সুনন্দার জন্য। সুনন্দার হাসি যেন উছলে ওঠে। সে বলে, কি হলো, হরিনাম শেষ হলো না? এই যে সাত সকালে ডিমের পরোটা ভেজে আনলাম, এগুলো কি ঠান্ডা হওয়ার জন্য? শুভঙ্কর মৃদু হেসে শুধু চায়ের পেয়ালাটা তুলে নিয়ে চুমুক দিতে দিতে বলে, এত কষ্ট করা দরকারি বাকি, দুখানা বিস্কিট খেলেও যেখানে চলে যায়। সুনন্দা বেশ কিছুটা ভালো মানুষ মুখ করে বলে, তা সত্যি। আর তাতে আপনার বন্ধুরও যখন বিজনেসে লাভটা বেশি থাকে। কি বলো গো, তাই থাকে না? শুভঙ্কর যেন গোলক দাদার দরজায় এসে পড়েছে। অনুপম বিরক্ত মুখে বলে, বিজনেস মানে? সুনন্দা অনুপমের দিকে তাকিয়ে বলে, ও কি চড়ছ কেন? তোমার এই পেইং গেস্ট রাখার বিজনেসের কথা বলছি। গেস্ট যত অনাহারি হবে তত তো তোমারই লাভ, তাই না? অনুপমের মুখটা ভীরু হয়ে যায়। সর্বনেশে মেয়ে, সব কিছু ফাঁস করে দেবে না তো? অনুপম বিচলিতভাবে বলে, খালি বাজে কথাই হবে নাকি? এবার খাওয়াটা হোক। শুভঙ্কর খাবারের প্লেটটা টেনে নিয়ে মৃদু হাস্যে বলে, এবার খাবো। এটার জন্য যখন এত খেটেছেন তখন আর ফেলবো না। তবে জানিয়ে রাখছি, এই খেয়েই পালাবো, আর পরবর্তী আহারের আয়োজন করবেন না। সুনন্দা অবাক চক্ষুতে বলে, পালাবেন? পালাবেন কোথায়? শুভঙ্কর হেসে বলে, যেখানে দু চক্ষু যায়। সঙ্গে সঙ্গে অনুপম তাকে ধমকে ওঠে, আই শুভ, তোর পাকলামি রাখতো। শুভঙ্কর মৃদু হেসে বলে, পাকলামির কি হলো, এ আমার স্থির সংকল্প। সুনন্দা অবাক চোখে বলে, কিসের আবার এত সংকল্প হলো আপনার? অনুপম বলে ওঠে, শুভ বলছিল এ বাড়ি থেকেও চলে যাবে। তাই নাকি? ঝলসে ওঠে সুনন্দা। কেন, এ বাড়ির কী অপরাধ হলো? শুভঙ্কর মৃদু হেসে বলে, এবার ছাড়ুন এই হতভাগাকে, আপনাদের আর কতদিন ভোগাবো? সুনন্দা হেসে বলে, ও এই কথা, আত্মজ্ঞান, এটা বুঝি হরিনামের ফল? সুনন্দা তার সুন্দর মুখে অপূর্ব এক ভ্রুকুটি করে বলে, বটে, একেবারে ঠিক করে ফেলেছেন। আপনিই বুঝি সব কিছু ঠিক করার মালিক। যান দেখি কেমন যেতে পারেন। সুনন্দার অভিনয় ক্ষমতার মুগ্ধ অনুপম বিগলিত মুখে বলে, কি হে, এবার উত্তর দাও, পারবে যেতে? শুভঙ্কর তাকিয়ে আছে সুনন্দার সেই গভীর অর্থবহ রহস্যময় হাসি ভরা মুখের দিকে। সে ভাবে, কোনটা অভিনয়, নাকি সকালের শোনা সেই কথাগুলো স্বপ্ন মাত্র? সুনন্দা অপাঙ্গে তাকিয়েছে অনুপমের দিকে। না, সে মুখে কোনো সন্দেহের ছাপ নেই। সন্দেহের অঙ্কুর সৃষ্টি হওয়ার আগেই তার গোড়ায় কোপ মেরে রেখেছে সুনন্দা। আর ভাবনার কি আছে? তাই আরও অপরূপ এক ভঙ্গির সঙ্গে অনুপমের কথারই পুনরাবৃত্তি করে, কি বলুন, এবার যেতে কি পারবেন? আর দরজায় নয়, একেবারে গোলক দাদার মধ্যেই পথ হারিয়েছে শুভঙ্কর। তাই বুঝি হতাশভাবে বলে, কই আর পারছি। আমাদের আজকের গল্প স্বপ্নভঙ্গ এখানেই সমাপ্ত হলো। নমস্কার।